নমস্কার, দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের স্বাগত জানাই। তোমাদের যে পরবর্তী পরীক্ষাটি রয়েছে তাতে অসুখী একজন কবিতাটিও, তোমাদের পাঠ্য কবিতা অসুখী একজন কবিতাটিও রয়েছে। তো কবিতাটি তোমাদের অনেক আগে ক্লাসে পড়ানো হয়েছে। তো আমি এই কবিতাটি আরেকবার তোমাদেরকে একটু বুঝিয়ে দিতে চাইছি এবং কবিতাটি নিয়ে একটু আলোচনা করতে চাইছি। তো অসুখী একজন কবিতাটি রচনা করেছেন পাবলো নেরুদা। আমরা জানি যে তিনি চিলি দেশের একজন বিখ্যাত কবি এবং এই পাবলো নেরুদা জন্ম নিয়েছিলেন হচ্ছে 1904 খ্রিস্টাব্দের 12 জুলাই এবং তার জন্ম চিলিতে এবং খুব ছোট বয়স থেকেই তিনি লেখালেখি করা শুরু করেন এবং 1923 সালে তার প্রথম বই বের হয়। তারপরে মাত্র 20 বছর বয়সে তিনি লেখালেখির জন্য পড়াশোনা বন্ধ করে দেন। তারপরে এই লেখালেখির পাশাপাশি তিনি কূটনৈতিক জীবন শুরু করেন, অর্থাৎ তিনি সক্রিয় রাজনীতির সঙ্গে তার যোগসূত্র তৈরি হয়। 1943 সালে তিনি কমিউনিস্ট পার্টিতে যোগদান করেন এবং এইভাবেই কিন্তু তিনি একজন দক্ষ রাজনীতিবিদ হয়ে ওঠেন সময়ের সাথে সাথে। তো এই পাবলো নেরুদা প্রথম দিকের কবিতায় কিন্তু প্রেমের ভাব ফুটে ওঠে। পাশাপাশি তিনি এই সময় তিনি যেহেতু দক্ষ একজন রাজনীতিবিদ ছিলেন, কূটনীতির সঙ্গে তার যোগসূত্র তৈরি হয়, সেই কারণে ওই সময় তিনি চিলির বাণিজ্য দূত হিসেবে তিনি বিভিন্ন দেশে গমন করতেন। তো এই কবিতার যে প্রেক্ষাপট অসুখী একজন, এই কবিতার প্রেক্ষাপটে বিভিন্ন বিষয় রয়েছে, সেই প্রেক্ষাপটটা আমাদের পরিষ্কার করতে হবে। এই প্রেক্ষাপটে রয়েছে হচ্ছে 1936 সালে সংঘটিত স্পেনের গৃহযুদ্ধ। 1936 সালে এই স্পেনের গৃহযুদ্ধের সূচনা ঘটে এবং এইখান থেকেই কিন্তু এই পাবলো নেরুদার জীবনের একটা বিপুল পরিবর্তন ঘটে। ঠিক আছে, এই 1936 সালে যখন স্পেনের গৃহযুদ্ধ শুরু হয় তখন তিনি কিন্তু চিলির দূত হিসেবে স্পেনেই তখন ছিলেন। ঠিক আছে, 1936 সালে হিটলার এবং মুসোলিনির মদতে ফ্যাসিস্ট সেনানায়ক ফ্রাঙ্কোর নেতৃত্বে সামরিক বিদ্রোহে স্পেনে একটা গৃহযুদ্ধ বাধে এবং ফ্রাঙ্কো বাহিনী দ্রুত মাদ্রিদের দিকে যখন এগোচ্ছিলেন তখন সেইখানে কিন্তু নেরুদা এবং তার বেশ কিছু বন্ধু বান্ধব সেখানেই কিন্তু বসবাস করছিলেন। তারা তখন সকলে মিলে ফ্যাসিস্ট বিরোধী একটি দল গঠন করেন। ঠিক আছে, যার মাধ্যমে তারা গণতন্ত্রকে শক্তিশালী করতে চেয়েছিলেন এবং সেই সময় বিভিন্ন পত্র পত্রিকায় তারা লেখালেখি শুরু করেন এবং যুদ্ধের 1 মাসের মাথায়, যুদ্ধ সূচনার 1 মাস গৃহযুদ্ধ সূচনার 1 মাসের মাথায় এই পাবলো নেরুদার লেখক বন্ধু লোরকাকে গ্রেপ্তার করা হয় এবং তারপরে তাকে গুলি করে হত্যা করা হয়। এবং এই যে হত্যাকাণ্ড নেরুদার জীবনকে সম্পূর্ণভাবে পরিবর্তিত করে দেয়। রাজনৈতিক ভয়াবহতা যে কতখানি বিভৎস সেটা তিনি তার নিজের চোখে প্রত্যক্ষ করেন এবং শুধু তাই নয়, তার অত্যন্ত কাছের বন্ধুকে এইভাবে তিনি হারাবেন সেটাও তিনি ভাবতে পারেননি এবং তারপর থেকেই তার কবিতার ভাষার কিন্তু বিপুল আমূল বদল ঘটে। তখন তার কবিতার ভাষা হয়ে ওঠে সাহসী, জ্বলন্ত এবং সোজা সাপটা এবং সে সময় যুদ্ধের প্রতিক্রিয়াও কিন্তু তার বিভিন্ন কবিতায় আমরা দেখতে পাই। তো আমরা ধরে নিতে পারি যে এই অসুখী একজন কবিতার মধ্যেও যে যুদ্ধের পটভূমি আমরা দেখতে পাই সেখানে কিন্তু বেশ কিছুটা প্রভাব ফেলেছে কিন্তু এই স্পেনের গৃহযুদ্ধ। এবং এরপরে আমি একটু বলতে চাই, এই অসুখী একজন কবিতাটি কিন্তু অনুদিত অর্থাৎ অনুবাদ করা একটি কবিতা।
প্যাবলো নেরুদা যে এই কবিতাটি লেখেন সেটি চিলি ভাষায় লেখেন এবং তার নাম হচ্ছে লা দেসদিচাডা, ঠিক আছে, এবং এটি এক্সট্রাভাগারিয়া গ্রন্থের অন্তর্ভুক্ত একটি কবিতা। এরপর এই কবিতাটিকে নবারুণ ভট্টাচার্য, বাংলার বিখ্যাত কবি সাহিত্যিক নবারুণ ভট্টাচার্য, তিনি এই কবিতাটি বাংলায় অনুবাদ করেন এবং তারই অনুদিত একটি গ্রন্থ বিদেশি ফুলে রক্তের ছিটে, এই গ্রন্থে কিন্তু এই অসুখী একজন কবিতাটি স্থান পায়, ঠিক আছে। এই কবিতাটিকে বাংলায় অনুবাদ করেন কিন্তু নবারুণ ভট্টাচার্য। তাই শর্ট কোয়েশ্চেনের জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই কবিতাটির রচয়িতা হচ্ছেন প্যাবলো নেরুদা, কিন্তু অনুবাদক মানে বাংলায় তর্জমা বা অনুবাদ করেন হচ্ছে নবারুণ ভট্টাচার্য। এই বিষয়টি তোমাদের এই জন্য জানিয়ে রাখা প্রয়োজন যে এগুলো শর্ট কোয়েশ্চেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবার আমরা আবার ফিরে আসি এই কবিতার যে প্রেক্ষাপটে। তো এরপর বিভিন্ন ঘাত প্রতিঘাত এবং নানান লেখালেখির মধ্যে দিয়ে প্যাবলো নেরুদা কিন্তু যথেষ্ট খ্যাতি অর্জন করেন। পাশাপাশি নানান রকমের মানে রাজনৈতিক রাজনৈতিক ভণ্ডামি বা রাজনৈতিক বিদ্বেষ বা রাজনৈতিক হিংসার শিকার হতে হয় নানান সময় কিন্তু প্যাবলো নেরুদাকে। এরপর সান দিয়েগো, আমরা জানি যে চিলির রাজধানী সান দিয়েগো, সেই সান দিয়েগোতে তিনি পরবর্তীকালে একটি বাড়ি তৈরি করেন এবং সেখানেই ছিলেন তিনি। তারপরে সান দিয়েগোতে যখন জঙ্গি শাসন ক্ষমতা দখল করে নেয়, যখন সেই সময় সেই জঙ্গিরাই কিন্তু তার সেই বাড়িটি, তার অত্যন্ত স্বাদে আহ্লাদে গড়ে তোলা বাড়িটিকে তছনছ করে দেয় এবং তারপরেই ধীরে ধীরে কিন্তু প্যাবলো নেরুদা আরো অসুস্থ হয়ে পড়েন এবং তারপরে তার মৃত্যু হয়। তিনি যদিও ক্যান্সারে আক্রান্ত ছিলেন, পাশাপাশি মানসিক যে বিষাদ সেটাও একটা মানে মানসিক মানে ভাবে তিনি বিষাদগ্রস্ত হয়ে পড়েন এবং সেটাও তার মানে মৃত্যুকে যেন ত্বরান্বিত করে। তো এই বাড়ির কথাও কিন্তু আমরা এই কবিতায় পাবো। কবিতায় আমরা যুদ্ধের কথা তো পেয়েছি এবং একটা যুদ্ধ যে মানুষের, শুধু মানুষের জীবন নয়, মানুষের বিশ্বাস, মানুষের আশা, স্বপ্ন সমস্ত কিছুকেই ধ্বংস করে দেয়, তারই একটা ভয়াবহ চিত্র আমরা এই কবিতায় খুঁজে পাবো। কিন্তু আমি তোমাদের বলেছি যে প্রেমের প্রতি অগাধ, ভালোবাসার প্রতি অগাধ বিশ্বাস ছিল প্যাবলো নেরুদার। সেই কারণে কবিতার একদম শেষে আমরা দেখতে পাই যিনি কথক, একজন কবিতার মানে কথক হচ্ছেন একজন সৈনিক এবং যুদ্ধে চলে যাওয়া এক সৈনিক, তিনি তার প্রিয়জন স্বজনকে বাড়িতে রেখে দিয়ে তিনি কিন্তু যুদ্ধক্ষেত্রে চলে যাচ্ছেন এবং সেই যুদ্ধক্ষেত্রে অবশ্যম্ভাবী মৃত্যুর থেকে তিনি কিন্তু রক্ষা পাননি। কিন্তু তার মৃত্যু হলেও তার যে প্রেমিকা বা তার যে প্রেয়সী, তার কিন্তু অপেক্ষার শেষ হয় না। অর্থাৎ এখানে কবি এটাই বোঝাতে চাইছেন যে একমাত্র ঈশ্বরই হচ্ছেন নিত্য মুক্ত সত্য এবং বাকি সবকিছু অনিত্য, যে কোনো মুহূর্তেই কিন্তু ধ্বংস হয়ে যেতে পারে। এবং ঠিক ভালোবাসাও কিন্তু, ভালোবাসা একটি বিমূর্ত মাধ্যম, যাকে ধরা ছোঁয়া যায় না, যাকে অনুভব করা যায় এবং তারই একটি আধার হয়ে থাকে কিন্তু সেই মেয়েটি, অর্থাৎ ওই কথক সৈনিকের প্রেয়সী। এবং সেই কথক সৈনিকের প্রেয়সী মানে ভালোবাসা হচ্ছে শাশ্বত, চিরন্তন, মানে ভালোবাসা ঈশ্বর সম এবং ভালোবাসা হচ্ছে চরম সত্য, যার কোনো বিনাশ নেই। সেই কারণেই সেই মেয়েটি কিন্তু তার মানে যুদ্ধের পরে সেই কথক সৈনিকের মৃত্যু হলেও তার ভালোবাসার মৃত্যু হয় না। সেই ভালোবাসা কিন্তু তার মানে চিরন্তন কাল ধরেই কিন্তু মানে শাশ্বত এবং অবিনশ্বর হয়ে কিন্তু বিরাজ করে। এটাই কিন্তু কবিতাটার মূল যে প্রেক্ষাপটটা, আমরা কিন্তু এভাবেই কবিতাটিকে খুঁজে পাব। ঠিক আছে, তো আমি তোমাদের কবিতার উৎস সম্পর্কে প্রথমেই বললাম এবং প্রেক্ষাপটও জানালাম। তো এরপর আমি কিন্তু কবিতার নামকরণ নিয়ে আমি একটু পরে আলোচনা করব, কেননা আমরা আগে কবিতাটা নিয়ে আলোচনা না করলে নামকরণে আমরা ভালোভাবে প্রবেশ করতে পারবো না বা নামকরণটা তোমরা ভালোভাবে বুঝতে পারবে না। তো আমি এবার সরাসরি কবিতায় প্রবেশ করছি।
দেখো, তা আমি তোমাদের প্রথমেই বললাম কবিতায় যিনি কথক তিনি একজন সৈনিক। তো এখানে কবি যেন সেই যুদ্ধে আগত কোনো সৈনিকের যে ভয়াবহ পরিণতি সেটাই যেন আমাদের কাছে দেখাতে চাইছেন। এবং তোমাদের বলেছি যে স্পেনের গৃহযুদ্ধে প্রচুর মানুষের মৃত্যু ঘটে, প্রচুর রক্তাক্ততা, হিংসা, হানাহানি তিনি নিজের চোখে প্রত্যক্ষ করেন। শুধু তাই নয়, তার সবচেয়ে কাছের বন্ধু লোরকা, মানে কবি বন্ধু লোরকাকে যেভাবে হত্যা করা হয়, সেই ঘটনা তাকে এতটাই বেদনাবিদ্ধ করে যে তিনি যেন তার এই সমস্ত উপলব্ধিগুলি এই কথক সৈনিকের মধ্যে দিয়ে যেন প্রকাশ করতে চেয়েছেন। আমি তাকে ছেড়ে দিলাম অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায় আমি চলে গেলাম দূরে। সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না। একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান, একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল। তাহলে দেখো, যুদ্ধক্ষেত্রে যাওয়া একজন সৈনিক ফিরে আসার প্রত্যাশা নিয়ে না গেলেও তার স্বজনকে কিন্তু, মানে স্বজনের কাছে কিন্তু তিনি সেই সত্যের প্রকাশ ঘটান না, এবং তার স্বজন বা প্রিয়জনেরা কিন্তু তার অপেক্ষাতেই কিন্তু থাকেন। সেটাই কিন্তু এখানে বোঝা যাচ্ছে যে দেখো, আমি তাকে ছেড়ে দিলাম, অর্থাৎ কথক সৈনিক বলতে চাইছে যে আমি তাকে বলতে এখানে কথক সৈনিকের প্রেয়সীকেই বা তার স্বজন অর্থাৎ সব থেকে প্রিয় মানুষ তার প্রেয়সীকে তিনি ছেড়ে দিয়ে তিনি কিন্তু একটি মহৎ উদ্দেশ্য সাধনের জন্য কিন্তু রওনা হচ্ছেন। অর্থাৎ মহৎ উদ্দেশ্য কি? তার মাতৃভূমি, তার জন্মভূমির সম্মান রক্ষা করা। এটাই, এবং একজন সৈনিকের কাছে এটাই তার সব থেকে বড় কর্তব্য, এবং সেই মহৎ কর্তব্য পালন করবার জন্যই কিন্তু তিনি তার স্বজন অর্থাৎ প্রেয়সীকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন। অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়। অপেক্ষায় দাঁড় করিয়ে কেননা একজন সৈনিক হয়তো যুদ্ধক্ষেত্রে যাওয়ার সময় হয়তো মনে করেন যে যদি প্রাণের বিনিময় হলেও তিনি মাতৃভূমিকে রক্ষা করবেন, তিনি হয়তো প্রাণের বা ফিরে আসার প্রত্যাশা নাও করতে পারেন, কিন্তু তার যে স্বজন বা তার যে আপন মানুষ তারা কিন্তু সেই তার যুদ্ধে চলে যাওয়া সৈনিকের জন্য সর্বদাই অপেক্ষমান থাকে। তার প্রতিটি দিনই কিন্তু সেই সৈনিকের ফিরে আসার অপেক্ষাতেই কিন্তু কাটে। এটাই স্বাভাবিক। অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায় আমি চলে গেলাম দূরে। সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না। তাহলে দেখো, এই যুদ্ধ থেকে ফিরে যে তিনি নাও আসতে পারেন, হয়তো মৃত্যুর করাল আঘাত তার জীবন দিককে চিরকালের জন্য নিভিয়ে দিতে পারে, এই চরম বাস্তব সত্যটি তিনি কিন্তু তার প্রেয়সীর কাছে উন্মোচিত করলেন না। তিনি বললেন যে সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না। অর্থাৎ সেই চরম বাস্তব সম্পর্কে কিন্তু তিনি প্রেয়সী কিন্তু জানতেন না, এবং তার কথক সৈনিকও কিন্তু সে বিষয়ে তাকে কিছুই জানাননি। সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না। একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান, একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল। বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, ঘাস জন্মালো রাস্তায়। তো তাহলে দেখো, একটু বলি, এখানে একজন কথক সৈনিক, তিনি বৃহৎ তার মহৎ কর্তব্য বা মহৎ উদ্দেশ্য সাধনের জন্য তিনি চলে যাচ্ছেন ঠিকই, কিন্তু এই বিষয়টিও ভেবে দেখার যে একজন সৈনিকের কাছে তার দেশ বা মাতৃভূমি বা জন্মভূমি যতখানি ভালোবাসার, তার স্বজনও কিন্তু তার কাছে ততটাই ভালোবাসার। তার কাছে তার প্রিয় মানুষটিকে ফেলে যাওয়া তার কাছেও কিন্তু, বা প্রিয় মানুষটিকে দরজায় অপেক্ষারত অবস্থায় দাঁড় করিয়ে রেখে তার চলে যাওয়া তার কাছেও কিন্তু সেটাও কিন্তু অত্যন্ত বিষাদময় এবং বেদনা বিধুর এক ঘটনা। এবং সেইটাই কিন্তু এখানে কিন্তু কথক সৈনিকের যন্ত্রণাও কিন্তু আমরা কোথাও গিয়ে উপলব্ধি করতে পারি। এর পরবর্তী অংশ আমরা পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব। নমস্কার।